আজ আমরা দর্শন করতে এসেছি সিকান্দ্রায় ভারত সম্রাট আকবরের সমাধি। সিকান্দ্রা নাম হওয়ার পিছনেও একটি ঐতিহাসিক কাহিনী আছে। সিকান্দার লোদি, যিনি লোদি বংশের সুলতান ছিলেন, তিনি এই নগরীর পত্তন করেন। পরবর্তীকালে মুঘলরা এই নগরীর দখল নেয় এবং ধীরে ধীরে এখানে কনস্ট্রাকশন চালু হয়। সিকান্দ্রাতে আকবরের যে সমাধি, সেটি আকবর বেঁচে থাকাকালীনই তিনি শুরু করেছিলেন, যাতে মৃত্যুর পর তিনি এখানে শায়িত থাকেন। আর যথারীতি আকবরের পছন্দ অনুযায়ী এখানে সেই ঢোলপুর এরিয়া থেকে রেড স্যান্ডস্টোন দিয়ে কাজ শুরু হয়েছিল। এবং যেহেতু আকবর সর্বধর্ম সমন্বয় করতে চেয়েছিলেন, তাই এই সিকান্দ্রাতে হিন্দু, খ্রিস্টিয়ান, মুসলিম, বৌদ্ধ, জৈন সকল শিল্পেরই একটা আশ্চর্য মিশেল পাওয়া যায়। কিন্তু আকবরের দুর্ভাগ্য এটাই ছিল যে তিনি এই সমাধির সম্পূর্ণতা দেখে যেতে পারেননি, তার আগেই তার মৃত্যু হয়। তাই আকবরের পরে তার সন্তান সেলিম, অর্থাৎ যাকে আমরা সম্রাট জাহাঙ্গীর বলে চিনি, তিনি তার পিতার অপূর্ণ ইচ্ছাটিকে পূর্ণ করেন। দেখতেই পাচ্ছেন যে এই যে এটি সমাধির বাইরের গেটটি, এবং আমরা তাজমহলও দেখেছিলাম যে একটা রয়্যাল গেট থাকে, যে কোনো মুঘল স্থাপত্যে একটা বাইরে রয়্যাল গেট থাকে। এইটি হচ্ছে সিকান্দ্রাতে আকবরের সমাধির বাইরের রয়্যাল গেটটি, এবং এই গেটের ভিতরে অসাধারণ কারুকার্য। এবং দূরে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে মূল সৌধ, যার ভিতরে শান্তিতে শায়িত আছেন ভারত সম্রাট আকবর। আর এইটি হচ্ছে গার্ডেন, যে গার্ডেনগুলি এখন বর্তমানে এএসআই মেনটেন করে, কিন্তু এর আগে এখানে চারবাগ সাইডের গার্ডেন ছিল। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শীষ মহল, এখানে একটি শীষ মহলও ছিল। এবং এইগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য মণ্ডিত, এগুলো সবই আকবরের সময় হয়েছিল। এবং আমি যেটা বলছিলাম যে চার ধর্ম সমন্বয়ে তিনি এই কারুকার্যগুলো করতে চেয়েছিলেন, তো সেইগুলো। এবার আমরা ভেতরে প্রবেশ করছি একটা লম্বা পাথওয়ে দিয়ে। ডান দিকে দেখতেই পেলেন যে এই যে একটি ট্যাঙ্ক ছিল, সম্ভবত এখানে জল থাকতো, যেরকম আমরা তাজমহলে দেখেছিলাম যে মাঝখান দিয়ে একটা জলের রাস্তা তৈরি করা আছে, সেরকম। এবার আমরা মূল সমাধির ভিতরে প্রবেশ করলাম। এখন ভেতরে রেনোভেশনের কাজ চলছে, বহুদিনের পুরনো স্ট্রাকচার, তো প্রায় 400-500 বছর আগেকার, তাই মাঝে মাঝে ভেঙে টেঙে পড়তে পারে, তাই এএসআই এখানে মেনটেন্যান্স করছে। তো এবার দেখুন, আমরা ওই মেনটেন্যান্সের পার্টটাকে পেরিয়ে একটা ছোট্ট র্যাম্প, যেটা নিচের দিকে নেমে যাচ্ছে, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, সেই আমরা ভেতরে নামছি ভারত সম্রাটের সমাধির দিকে। এবং পুরো ভেতরটা একটা শান্তির একটা আবহাওয়া বিরাজ করছে, আর খুব ঠান্ডা আবহাওয়া। এবং ভেতরে ভেতরে ছোটো ছোটো পাখিও বাসা বেঁধেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা ধীরে ধীরে এবার নেমে যাচ্ছি সম্রাটের সমাধির দিকে। দূরে আপনি দেখতেই পাচ্ছেন যে মার্বেল পাথরের একটা উঁচু টুম্ব বা সমাধি রয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছেন আমাদের ভারত সম্রাট আকবর, মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি এখানে শান্তিতে শায়িত আছেন। এবং উপরে এই যে ঘটের মতো জিনিস দেখতে পাচ্ছেন, এইখানে সম্ভবত ধুনো দেওয়া হয় এবং তার আত্মার শান্তি কামনা করা হয়। পুপু একটু প্রণামও করে নিল। এইবার সিকান্দ্রাবাদ দেখার পরে আমরা চলে এলাম আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টের ইতিহাস অনেক পুরনো, একে কিলা আগ্রা অথবা রেড ফোর্টও বলা হয়ে থাকে। আমরা মাথাপিছু 25 টাকা করে টিকিট বুক করে আমরা আগ্রা ফোর্টে ঢুকছি। এবার আগ্রা ফোর্ট অ্যাকচুয়ালি বহুত পুরনো হিস্ট্রি। এটা শুরু হয়েছিল লোদি বংশের সময় থেকে, পরবর্তীকালে সুরি বংশ এবং যথারীতি বাবর থেকে শুরু করে অরঙ্গজেব পর্যন্ত এই কিলাতে সময় কাটিয়েছেন। যদিও অরঙ্গজেব তার ছোটোবেলায় সময় কাটিয়েছিলেন, মেইন এখানে যিনি থাকতেন তিনি হচ্ছেন আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন কিছু সময় থেকেছেন, আর বাকি শাহজাহান ম্যাক্সিমাম। আমরা এখন এই অমর সিং গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। যেটা বললাম যে আমরা মাথাপিছু টিকিট কেটেছিলাম, টিকিট কেটে বাচ্চাদের যথারীতি টিকিট লাগেনি, আমরা এই টিকিট শো করে এই একটা ছোটো র্যাম্প দিয়ে এবার আমরা ভেতরে প্রবেশ করছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এই যে সামনে আগ্রা ফোর্ট, এইটাই তার মেন গেট। অ্যাকচুয়ালি 1638 খ্রিস্টাব্দে এখান থেকে থাকার পার্ট চুকিয়ে দিয়ে ঔরঙ্গজেব ফিরে যান দিল্লিতে রেড ফোর্টে থাকার জন্য। তার আগে পর্যন্ত সকল মুঘল সম্রাটই এইখানটায় থাকতেন এবং ম্যাক্সিমাম সময় কাটিয়েছেন আকবর, জাহাঙ্গীর আর শাহজাহান। আমরা অমর সিং গেট দিয়ে প্রবেশ করে এবার আমরা একটি র্যাম্প মাধ্যমে, এই র্যাম্পটি যথেষ্ট লম্বা। কথায় কথায় বলে দিই যে আগ্রা ফোর্ট মোটামুটি 1.2 কিলোমিটার লম্বা এবং চওড়ায় কাছাকাছি 1 কিলোমিটার। ডান দিকে দেখতে পাচ্ছেন এটি জাহাঙ্গীরি মহল, আমরা পরবর্তীকালে এখানে আপনাদের নিয়ে আসব। তো এখন চলুন, এই যে র্যাম্প দিয়ে আমরা উপরে উঠে এসেছি এবং সামনে একটি গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। প্রবেশ করে আমরা ডান দিক বাঁ দিকে এএসআইয়ের অফিস এবং সুবেনির শপ দেখতে পাচ্ছি। সমস্ত ফোর্টটাই রেড স্যান্ডস্টোনে তৈরি। অ্যাকচুয়ালি হুমায়ুন প্রথমে এই কারুকার্যগুলো শুরু করেছিলেন, পরবর্তীকালে আকবর অনেক বেশি ফ্লারিশ করেন। এইবার ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন, আগে এই একটা রিলস আমরা দেখে নিই, যেটা এই পাপিয়া করার চেষ্টা করছিল। তো এই যে সুন্দর যে বাগানগুলো, এই বাগানের গায়ে হাত দিয়ে সুন্দর করে হাঁটা, এটা ম্যান্ডেটারি থাকে সবসময় আমাদের। আর এই দেখুন, এই যে ভেতরে কি সুন্দর
কাঠবিড়ালি খেলে বেড়াচ্ছে। পুপু আর জ্যামি তো খুব মজা পেয়েছিল। ওরা তো বাচ্চা, ওরা আগ্রার স্ট্রাকচারটা খুব একটা বেশি বুঝতে পারেনি হয়তো, কিন্তু এই যে ভদ্রমহিলা হাতে এই কাঠবিড়ালি নিয়ে ছবি তুলছিলেন তাতে ওদের খুব আনন্দ লেগেছে। তো এখানকার কাঠবিড়ালিগুলো ভয় পায় না, যেটা বলছিলাম। এবার আগ্রা ফোর্টে ঢুকে দেখুন ডান দিকে এই যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুব ফেমাস, এবং আপনারা মুভিতে হয়তো দেখে থাকবেন। যোধা আকবর বলে একটা মুভির কথা মনে আছে আপনাদের, যেখানে ঋতিক রোশন আর ঐশ্বর্য রায় অভিনয় করেছিলেন। এইটির বাদিকে হচ্ছে দিওয়ানি খাস এবং এইটি হচ্ছে দিওয়ানি আম। তো যেখানে আকবর সাধারণ মানুষকে অডিয়েন্স দিতেন, এইটি হচ্ছে তার বসার স্থান, এবং সম্ভবত এই জায়গাটিতে ঋতিক রোশন বসে ছবি করেছিলেন, এবং এই স্থানটায় আগে বসতে দেওয়া হতো, এখন দেওয়া হয় না। এবং এইগুলি হচ্ছে সেই দিওয়ানি আমের ভিতরে যাওয়ার রাস্তা। এইগুলি ব্রিটিশ জমানার ক্যানন। যখন আমরা ব্রিটিশদের আন্ডারে পরদিন ছিলাম, তখন ব্রিটিশরা এই আগ্রা ফোর্টে তাদের সেনাদের নিয়ে থাকতো, তো সেই ক্যাননগুলো বসানো আছে এখানে। এবার আমরা যথারীতি একটা ট্রানজিশনে ঢুকছি। আমরা এতক্ষণ ছিলাম আকবরের জমানার দিওয়ানি আমে। এবার যেখানে প্রবেশ করছি এইটি হচ্ছে শাহজাহানের কন্যা রোশানারা, যিনি শাহজাহানের ছোট মেয়ে ছিলেন, তার আবাসস্থল, বা অথবা শাহজাহানের অন্যান্য যারা মেয়েরা ছিল তারা এই জায়গায় থাকতো। এটা জেনানা মহল, এবং ভেতরে এই চারবাগ স্টাইলের আপনি গার্ডেন দেখতে পাচ্ছেন। এখন তো সেই জমানার গাছগুলি নেই, তবে এএসআই এখানে ছোটো ছোটো পধা বা ছোটো ছোটো চারা লাগায়। এটি রোশানারা প্যাভিলিয়ন, যেখানে সম্ভবত মনে করা হয় যে রোশানারা নিজে থাকতেন। তো শাহজাহানকে যখন কয়েদ দেওয়া হয় তখন জাহানারা এখানে থাকতেন। তো এইবার দূরে দেখুন একটি সুন্দর মার্ভেল আপনারা দেখাতে পাচ্ছি, জানি না, দেখুন ওই হচ্ছে তাজমহল। তো আগ্রা ফোর্ট থেকে তাজমহলের এরিয়াল ডিস্টেন্স খুব একটা বেশি নয়, কাছাকাছি 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার মতো হবে। এবং এই পার্টটায় এই রোশনারা প্যাভিলিয়নে লোকে দাঁড়িয়ে ছবি তোলে, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে পৃথিবীর শ্রেষ্ঠ মার্বেল তাজমহলকে দেখতে পাওয়া যায়। তো আমরা যথারীতি এখান থেকে তাজমহল দেখার চেষ্টা করলাম। লোকে বিভিন্ন স্টাইলে ফটো তুলছে। এই দেখুন আমরা একটা চেষ্টা করলাম যে এই যে প্যাভিলিয়নের রেলিংগুলো আছে সেইখানে মাঝখান দিয়ে ফোকাস করে তোলার। জানি না কতটা ভালো দেখতে পাচ্ছেন আপনারা, তবে একটা ট্রাই করলাম। এবার এই রোশনার প্যাভিলিয়ন দিয়ে ডান দিকে ঢুকে গেলে এইটি হচ্ছে শাহজাহানি মহল। শাহজাহানি মহলে একটি খুব দুঃখজনক ঘটনা আছে, যে শাহজাহান নিজের শেষ জীবনে নিজের পুত্র অরঙ্গজেব দ্বারা বন্দী ছিলেন এখানে অনেকটা বছর, এবং শেষ জীবনে অথর্ব হয়ে পড়েন, এবং লাস্টের দিকে একটু পাগলও হয়ে গেছিলেন। তাই এই শাহজাহানি মহল থেকে বসে তিনি তাজমহল দেখতেন এবং নিজের স্ত্রীকে স্মরণ করতেন। এবং এরপর শাহজাহানি মহল থেকে আমরা বেরিয়ে ঢুকছি, এটা হচ্ছে জাহাঙ্গীরি মহল। কথিত আছে জাহাঙ্গীর এখানে বসতেন, যেরকম আমরা আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে আপনাদের প্রথমে দেখালাম না একটু দূরে মহল, বললাম নিয়ে আসবো পরে। তো এইটি হচ্ছে জাহাঙ্গীরি মহল, আর এইটির নাম হচ্ছে হজ ই জাহাঙ্গীর। এটা গ্রানাইটে তৈরি একটি সিঙ্গেল মনোলিথ, যেখানে কথিত আছে যে জাহাঙ্গীর নাকি এখানে স্নান করতেন। দূরে জাহাঙ্গীরি মহল আর এই হজ খাস। আর এই দেখুন এটা হচ্ছে পরীক্ষা, আর আমরা এখন ড্রব্রিজে দাঁড়িয়ে আছি। মুঘল জমানায় এখানে এই পরীক্ষার মধ্যে কুমির ছাড়া থাকতো, আর ড্রব্রিজ তুলে নেওয়া হতো। এই দেখুন আগ্রা ফোর্টের বাইরের দৃশ্য। আর যথারীতি কিছু রিলস করে আমরা চলে এলাম। দিনটা খুব সুন্দর কাটলো আগ্রা ফোর্টে।